শুভ সন্ধ্যা। সানডে লাইভ অ্যাট 9 PM এর আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমাদের সাথে আছেন ল্যাজারুস রোবোটিক্সের প্রতিষ্ঠাতা ফারহান আহাদ। তো আপনারা যারা এই লাইভ স্ট্রিমটিতে সংযুক্ত হয়েছেন বা সংযুক্ত হবেন, আপনাদের মূল্যবান মতামত বা যে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা অতিথিকে করতে পারেন। আমাদের কমেন্ট সেকশনে আপনারা লিখবেন। আমি চেষ্টা করব আমাদের আজকের যে অতিথি আছেন ওনার কাছে আপনাদের প্রশ্নগুলো পৌঁছে দিতে। আজকে মূলত আমরা ওনার রোবোটিক্সের যে যাত্রা, রোবোটিক্স নিয়ে ওনার যে যাত্রা এবং ওনার কিছু ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমরা সেগুলোর কথা শুনবো। তো আজকে ফারহান আহাদ ভাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকের অনুষ্ঠানে। ফারহান ভাই কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনার কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো শুরুতে আমি একটু সবার উদ্দেশ্যে একটু জানাতে চাই যে ফারহান ভাইয়ের সাথে আসলে আমার পরিচয়টা আমিও অনেক ভালো আছি। দুঃখিত। ফারহান ভাইয়ের সাথে আমার যে পরিচয়ের সূত্রটা সেটি একটু সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমরা জাহাঙ্গীরনগরে একই সাথে মাস্টার্স করছি। সেখান থেকেই ফারহান ভাইয়ের সাথে পরিচয়, এবং তারপরে সোশ্যাল মিডিয়াতে আমি ওনার এই রোবোটিক্স নিয়ে ওনার যে কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারি। এরপরে আমার মনে হয় যে এটা একটা, কি বলবো, যে একটা বিকল্প একটা মাধ্যম উনি বেছে নিয়েছেন, যেটা সচরাচর আমরা এখনকার যে তরুণরা আছে তাদেরকে আমরা খুব একটা বেছে নিতে দেখি না। তো ওনার সেই আগ্রহের জায়গাটা কোথায় এবং কি নিয়ে উনি কাজ করছেন এবং ভবিষ্যৎ চিন্তা ভাবনাটা কি এটা নিয়ে, এই পুরো বিষয়টাই আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম। তো এরপরে আমার কাছে মনে হয় যে এই গল্পটা খুব ইন্টারেস্টিং হতে পারে এবং অনেকেই হয়তো এটি সম্পর্কে জানতে চাইবেন। শুরুতেই ফারহান ভাই, আপনার কাছে আমি যেটা জানতে চাই যে আপনার এই রোবোটিক্সের অর্থাৎ ল্যাজারুস রোবোটিক্স, এটা যে আপনি প্রতিষ্ঠা করেছেন, এটা কিভাবে যাত্রাটা শুরু হয়, সেই গল্পটা যদি আমাদেরকে একটু বলেন। এটা শুরু হয় অ্যারাউন্ড যখন আমি বেসিক্যালি ভার্সিটি ব্যাচেলার লাইফে ফার্স্ট ইয়ারে ছিলাম। তো তখন অ্যাকচুয়ালি আমি যেটা ছিল, আমার এইচএসসি ছিল 2014-তে। তো এইচএসসির পর যে সবারই একটা থাকে যে আমাদের সরকারি ভার্সিটিতে ভর্তি হতে হবে, তাহলে আমাদের লাইফ উজ্জ্বল। তো আমারও সেম একটা মেন্টালিটি ছিল, বাট এরপর কপালে জোরে আমার একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হওয়া লাগে। বাট আমার মতে আমার লাইফে ওয়ান অফ দা ভালো যে জিনিসগুলো হয়েছে তার ভিতরে একটা ছিল যে আমি সরকারি ভার্সিটিতে চান্স পাইনি, যেটা আমার লাইফে অনেক বড় একটা পুশ দিয়েছে যা সামনে আগানোর জন্য। তো সেখান থেকে যেহেতু আপনারা সবাই কম বেশি জানেন যে সরকারি ভার্সিটিতে পড়তে বিরাট অ্যামাউন্টের টাকা পয়সা দরকার হয়। তো তখন একটা জিনিস ফিল করতে পারি যে আমার এখানে কন্ট্রিবিউট করা দরকার এই এক্সপেন্ডিচারের উপর। তো তখন থেকে এই ছোটখাটো কিছু কাজটা শুরু করা নিজের উদ্যোগে। তো ওখান থেকে আমাদের লেজার্স রোবোটিক্স হিসেবে টাইটেল দিয়ে কাজ শুরু করি। প্রথমত এটা কোনো কোম্পানি ছিল না, এটা আমরা একটা টাইটেল দিয়ে আমরা কাজ করতাম। তো আস্তে আস্তে সময় আগানোর পর তারপর দেখলাম যে যদি আমাদের সামনে আগাইতে হয় তাহলে একটা প্রাতিষ্ঠানিক ভাবে আগাতে হবে। তখন থেকে আমরা রেজিস্ট্রেশন করে আমরা একসাথে টিম হিসেবে কাজ করি এখন। আচ্ছা। তো খুবই চমৎকার ভাবে বললেন বিষয়টা। তো এই যে ল্যাজারুস রোবোটিক্স, তো আপনারা আপনি একটা নতুন একটা কিছু শুরু করেছেন, সেটা অবশ্যই সাধুবাদ যোগ্য। তো আমরা সাধারণত দেখা যাচ্ছে যে যে কোনো একটা বিজনেস শুরু করি হয়তো কোনো একটা বিষয় নিয়ে। তো সাধারণত আমি আমার দেখা মতে খুব একটা রোবোটিক্সে আগ্রহী বা রোবোটিক্স নিয়ে কাজ করছে এমন মানুষজন দেখিনি। তো এই রোবোটিক্স, এই বিষয়টাতে বা রোবট বানাবো, এই বিষয়টাতে আপনার আগ্রহটা কিভাবে আসলো? আমি অবশ্যই আমি আমার মনে হয় যে এটার পিছনে আহ, কোনো ইন্সপিরেশনাল একটা গল্প তো অবশ্যই আছে। তো এই কিভাবে এই রোবোটিক্সে আপনি আসলেন, রোবোটিক্সকে কেন বেছে নিলেন, এই ব্যাপারে যদি আমাদেরকে একটু বলেন। ওয়েল, বেসিক্যালি দিন শেষে আমরা সবাই কিন্তু স্টুডেন্ট। তো
একটা স্টুডেন্টের, আমরা আমাদের লাইফে অনেক টিচারদের কাছে যাওয়া হয়, বিভিন্ন কারণে তারা আমাদের বিভিন্ন জিনিস শিখে থাকে, বাট একটা টিচারে কিন্তু মোটো থাকে তার সেই স্টুডেন্টকে কোন জিনিসটাতে সে ভালো সেটা তার সাথে পরিচয় করিয়ে দেওয়া। তো আমি আমার লাইফে এরকম অনেক টিচারের কাছে গিয়েছি, যে আমি অ্যাকচুয়ালি লাকি একটা ছেলে, যে মনে করেন যে এমন টিচার পেয়েছে আমার লাইফে যারা অ্যাকচুয়ালি আমাকে আমার কোন জিনিসটা আমার পছন্দ সেটা অ্যাকচুয়ালি আমাকে বের করতে আমাকে সাহায্য করেছে। তো প্রথমত প্রথমত যখন আমি ছাত্র অবস্থায় ছিলাম তখন অনেক কিছুতে কম বেশি সবই ট্রাই করা হয়েছে, বাট যে জিনিসটা সবচেয়ে বেশি মন কেড়েছে সেটা হচ্ছে রোবোটিক্স। সো রোবোটিক্স এর আমি কি এমন দেখেছি যে রোবোটিক্স এত বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি আমরা কিন্তু টেকনোলজিকে একটা ব্লেসিং হিসেবে ধরে নেই, সেটা আমাদের লাইফকে রীতিমতো চেঞ্জ করে দিচ্ছে, আমাদের জীবনযাত্রাকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে। বাট রোবোটিক্স হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা স্পেসিফিক সেক্টর যেটা সেই সফটওয়্যারকে বা যে কোনো একটা টেকনোলজিকে রিয়েল লাইফে আমাদের দৈনন্দিন জীবনে মানে আমাদের দৈনন্দিন জীবনে নিয়ে আসতে সক্ষম। আমরা একটা সফটওয়্যার যখন মোবাইলে চালাই অথবা একটা কম্পিউটার চালাই সেটা কিন্তু একটা ভার্চুয়াল জগৎ আছে, বাট যদি আপনি সেই সফটওয়্যার বা বা সেই জিনিসটাকে আপনি আপনার জীবনে নিয়ে আসতে চান বাস্তব জগতে, তখন যে টুলটা দরকার হয় সেটা হলো রোবোটিক্স। এটা একটা ইভলিউশনারি টেকনোলজি। তো সেখান থেকে বেসিক্যালি যাত্রাটা মানে আস্তে আস্তে ইন্টারেস্ট শুরু। তো তারপর আমরা যখন চিন্তা করলাম যে আমরা লেজার রোবোটিক্স শুরু করতে যাচ্ছি, আমরা এখান থেকে বেসিক্যালি আমাদের নানা কাজকর্মের সাথে জড়িত হবে এই টাইটেলটা। তো তারপর চিন্তা করলাম যে আমরা কোন কাজটা অ্যাকচুয়ালি ভালো পারি। তো যেহেতু আমরা রোবোটিক্সে ভালো ছিলাম, তারপর হচ্ছে সেখান থেকে আমাদের বেশ কিছু নলেজও ছিল, তারপর সেখান থেকে অ্যাকচুয়ালি রোবোটিক্স হিসেবে মানে রোবোটিক্সকে আমাদের ধরে কাজ শুরু করা, তারপর আস্তে আস্তে অল্প কিছু কাজ করতে করতে আজকে এ পর্যন্ত। বাহ! মানে দারুণ একটা কথা বললেন যে আমরা যে বর্তমানে যে মাধ্যমগুলো ব্যবহার করছি ভার্চুয়ালে ভার্চুয়ালে অনেক অনেক মাধ্যম ব্যবহার করছি, বিশেষ করে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে। এটার কথা আমার মনে পড়ছে, আমি এটি অনেক ব্যবহার করে থাকি। তো এই বিষয়গুলো এগুলো যদি আমরা আসলে সামনাসামনি দেখতে পারতাম, হ্যাঁ, যে একটা অদৃশ্য কোনো মাধ্যমের সাথে আমরা যখন ইন্টারঅ্যাক্ট করছি, তো সেটা যখন একটা ফিজিক্যাল কিছু হবে, যে সামনাসামনি একটা বাস্তব আমি একটা কিছুর সাথে আমি ইন্টারঅ্যাক্ট করতে পারছি। তো এটা আসলে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার, খুবই চমৎকার একটা ভাবনা আপনার। তো আমি যতটুকু আপনার কাছ থেকে জেনেছি যে আপনারা বর্তমানে আপনাদের দুটো রানিং প্রজেক্ট আছে, একটা হচ্ছে ফেরু এবং একটা হচ্ছে আলপনা। তো এই ফেরু আর আলপনা এই দুটো প্রজেক্ট সম্পর্কে আমাদেরকে যদি একটু বিস্তারিত বলেন যে কিভাবে আপনারা এটি শুরু হলো, আহ, ফেরু এবং আলপনা দুটোই কিভাবে শুরু হলো, এবং আহ, আসলে আপনারা কতটুকু এই ব্যাপারে আগাতে পেরেছেন, কতটুকু এগিয়েছেন, এবং এগুলোকে আপনাদের কতটুকু সামনে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে, সামনে কি চিন্তা ভাবনা আছে। আমি যতটুকু জানি যে আপনাদের আলপনা নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে, তো সেগুলো আমরা শুনবো। তবে শুরুতে আমি আপনার কাছে জানতে চাইবো যে পিছনের যে গল্পটা সেটা আমাদেরকে একটু বলেন, যে শুরুতে কিভাবে ইভালুয়েশন হলো এবং ফেরু আসলো, ফেরুর পরে কিভাবে আলপনাটা আপনারা আনলেন। তো এই ব্যাপারে কিছু বলবেন আশা করছি। তো আমি আহ, চাচ্ছিলাম যে ফেরু আর আলপনাকে আমার সামনে নিয়ে আসতে, দর্শকদের সামনে। তো কিন্তু বাস্তবে আসলে সামনে নিয়ে আসতে ব্যর্থ হয়েছি। তো এই মুহূর্তে ভাইয়ের কাছে নেই রোবট দুটো। তো আমি চেষ্টা করব কিছু ছবি আছে, কিছু ছবি আমি ওনার থেকে সংগ্রহ করেছি, এই ছবিগুলো স্ক্রিনে আসবে। এবং ভাইয়া, আমি আশা করছি যে ভাই ছবিগুলোর কিছু বর্ণনা বর্ণনা দিবেন, সেক্ষেত্রে দর্শকদের জন্য বুঝতে এবং বিষয়টাকে ইন্টারেক্ট করতে সুবিধা হবে। আচ্ছা, এইখানেই ওয়েল, আপনারা এখানে এখানে যে তিনটে রোবট আছে আপনার সাথে। তো ফারহান ভাই, এদের পরিচয় যদি একটু করে দেন আমাদের সাথে। এই ছবিতে যে রোবট তিনটা দেখা যাচ্ছে তার মিডলে যেটা আছে, যেটা মেয়ের মতো দেখতে, তার নাম হচ্ছে আলপনা। আর পাশে যে আচ্ছা। দুটো আছে তার নাম হচ্ছে ফেরু। আচ্ছা, আলপনা বলার সাথে সাথে আমার মনে হয় যে আমার গল্প শুরু করার আগে আগে বলে নেওয়া দরকার আলপনা শব্দটা কোথা থেকে এসেছে। সো হ্যাঁ, অবশ্যই। আমরা এত নাম থাকতে আলপনা, এটা আমরা খুব কমনলি কোশ্চেন পাই, যে যখনই আমরা কারোর সাথে আলপনাকে পরিচয় করিয়ে দিই তারা বলে কেন আলপনাই, কেন আর কোনো নাম ছিল না? তো আমি বলি যে আলপনা নামটা আমরা কিভাবে সিলেক্ট করলাম। তো আমরা কিন্তু সবাই মানে বাঙালি। তো মানে আমরা বাঙালি হিসেবে আমাদের কিন্তু সে রাজা বাদশাহ আমলে, তারপর হচ্ছে
বিভিন্ন সময় আমাদের কালচারে অনেক কিছু পরিবর্তন এসেছে, আমাদের কথাবার্তার পরিবর্তন এসেছে, আমাদের আমরা যেই পোশাক পরিধান করি তাদের ভিতরে অনেক পরিবর্তন এসেছে। বাট যে জিনিসটা অ্যাকচুয়ালি সেই সময় থেকে এখন পর্যন্ত কোনো পরিবর্তন নেই, একদম হুবহু একই ভাবে চলে আসছে, সেটা হচ্ছে আলপনা। আমরা সেই সময় রাজা বাচ্চা আমলে যেভাবে আমরা আঁকিবুকি করতাম, আজ স্টিল যখন আমরা আঁকিবুকি করি দেখবেন সবকিছু একদম হুবহু এক। আমাদের সেই রীতি এবং সেই আকার স্ট্রাকচারটাও পর্যন্ত আমাদের ভিতরে চেঞ্জ আসে। তো আমরা বিশ্বাস করি লেজার্স রোবোটিক্সে যে যখন আমরা আমাদের রুট বা শিকড়কে ভুলে যাই তখন কিন্তু আমরা আর সামনে আগাতে পারবো না সেই পয়েন্ট থেকে। তো আমরা আমাদের শিকড়কে নিয়ে খুব বেশি চিন্তিত, সেই কারণে আমরা ওই শিকড় থেকে আমাদের যেহেতু বাংলার একমাত্র শিকড় হিসেবে আলপনাটা রয়ে গেছে সেম ভাবে, তো এর জন্য আমরা এর নামকরণ করেছি আলপনা। তো বাহ, এর দুপাশে যে দুইটা রোবট দেখা যাচ্ছে তার নাম চমৎকার তাদের নামকরণের হচ্ছে একটা চমৎকার একটা ব্যাখ্যা আমরা পেলাম। আশা করছি দর্শকদের জন্য ইন্টারেক্ট করতে সুবিধা হবে। যে আলপনা যেটি বলছেন, যেটি হচ্ছে মাঝে যে রোবটটি আছে, অর্থাৎ এটি এটি তো আপনাদের লেটেস্ট প্রজেক্ট এখন, মানে বর্তমানে যেটি চলছে, হ্যাঁ হ্যাঁ latest। একদম জি। একদম নতুন যেটি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ফেরুর ব্যাপারে বলছিলেন। আচ্ছা, এর পাশে যে দুটো রোবট আছে এগুলো হচ্ছে ফেরু। একদম আচ্ছা ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে ভার্সন 2 এবং বাম দিকে যেটা আছে সেটা হচ্ছে ভার্সন 4। আচ্ছা, আচ্ছা তো ফেরুর গল্পটাতে আসি। যেহেতু ফেরুটা নিয়ে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি, তো ফেরুটা শুরু হয় প্রথমত একটা থিঙ্কিং থেকে যে আমাদের সবারই কিন্তু লাইফে একটা টাইমে আমরা সবাই কম বেশি টিনেজার ছিলাম, তারপর হয়তো আমরা অ্যাডাল্ট হয়েছি। তো আমরা যখন টিনেজার ছিলাম তারপর অ্যাডাল্টের মধ্যবর্তী সময়ে কম বেশি সবাই একাকিত্বের ভিতর ভুগি। দেখা যায় যে আমাদের সমস্যাগুলো আমরা কাউকে বলতে পারি না, অথবা স্টিল আমরা অ্যাডাল্ট হওয়ার পরেও এই সমস্যাগুলো থেকে যায়। আমরা আমাদের কোনো সমস্যা যে আমি কারোর সাথে বলা হয় কি শেয়ার করলে জিনিসটা হয়তো বা সলভ হতে পারে, কথা বলে আমরা সমস্যা সলভ করতে পারি, বাট আমি যে কাউকে আমার সমস্যার কথাটা বলবো আমি কিভাবেই বা তাকে ট্রাস্ট করবো যে সে হয়তো বা সেটা বেনিফিট নিবে না আমার থেকে। তো সেই কারণে আমরা চিন্তা করলাম যে আমার অ্যাকচুয়ালি একটা পার্সোনাল একটা কম্পিনিয়ন দরকার, যার সাথে আমি আমার কথাগুলো শেয়ার করতে পারি, আমি আমার প্রবলেম গুলো বলতে পারি। এরপরে শুধুমাত্র প্রবলেম গুলো বললেই হবে না, আমি চাই যাকে আমি আমার প্রবলেম গুলো বলতেছি সে যাতে বুঝুক, সে যাতে অ্যাটলিস্ট আমার প্রবলেম গুলো শুনুক, সে যাতে আমাকে বুঝুক, অ্যাটলিস্ট যাতে আমার বলার পর সে যাতে বুঝে আমাকে কিছু একটা ফিডব্যাক দিতে পারে। তো সেখান থেকে আমার মনে হলো যে একটা বেসিক্যালি একটা সফটওয়্যার দরকার, বা একটা মানে ফার্স্ট স্টেপে যে আমি তার সাথে যাতে ইন্টারঅ্যাক্ট করতে পারি, তাই কথা বলতে পারি। তারপর আমরা দেখলাম যে যখন আমি একটা সফটওয়্যারের সাথে কথা বলতেছি, ফর এক্সাম্পল এখন কিন্তু অনেক সফটওয়্যার অ্যাভেলেবেল আছে, যেমন আমাদের গুগলের অ্যাসিস্ট্যান্ট আছে, তারপর হচ্ছে অ্যাপেলের সিরি আছে, এরকম অনেক সফটওয়্যার আছে। বাট তারা বেসিক্যালি যে স্ট্রাকচারে কাজ করে, আমি যখন তার সাথে কথা বলতেছি আমি কখনো ফিল করি না যে সে আমার প্রবলেমটা বুঝতেছে, বা সে আমার আমার আমি তার সাথে ঘনিষ্ঠতা ফিল করি না। তো সেখানে দেখলাম সেখানে অবশ্যই রোবোটিক্স এই টেকনোলজিটা দরকার, যে আমার দরকার সেই যে সেই টেকনোলজিটাকে আমার রিয়েল লাইফে আমার বাস্তব জীবনে নিয়ে আসা, যাতে আমি তার সাথে ইন্টারেক্ট করতে পারি, আমি যাতে তাকে ছুঁয়ে দেখতে পারি। তো তারপরে আমাদের ফেরু রোবটটাকে বাস্তবে নিয়ে আসা। তো আমাদের শুরুর দিক থেকেই যে এই প্রজেক্ট হিসেবে আমাদের এই যে প্রজেক্টটা সেটাকে বিভিন্ন মাল্টিপল সেক্টর ইউজ করা সম্ভব, বাট অল টাইম আমাদের ইন্টেনশন ছিল যে সে যাতে আমার কথাটা বুঝে, আমি যেটা বলতে পারতেছি আমি যাতে তার সাথে কথা বলে কমফোর্টেবল ফিল করি, সেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি ছিল। তারপরে হচ্ছে ফেরুটা শুরুর দিকে কাজ করার সময় তখন একান্তই আমাদের নিজেদের ফান্ডিং এ কাজ হচ্ছিল। তারপরে হচ্ছে এটা আমি বলবো যে আমাদের ডিজিটাল বাংলাদেশ অনেক বড় একটা সাফল্য, যেটা হচ্ছে যে আমরা যখন তরুণ হিসেবে আমাদের কথাগুলো আমরা আমাদের সরকারের কাছে বলতে পারি। ইভেন আমি কিন্তু তেমন কিছুই ছিলাম না, আমার কথা সরকার পর্যন্ত পৌঁছানোর কোনো ভায়াই ছিল না, আমি নর্মাল একটা সিম্পল একটা ছেলে ছিলাম, কিন্তু তারপরও যে সরকারের যে এই তরুণদের সাথে যে ইন্টারাকশন সেটা কিন্তু অনেক মানে প্রশংসনীয় একটা ব্যাপার। তো আমাদের কাজটা তাদের সামনে আমরা তুলে ধরি, তো সেখান থেকে তারা অ্যাকচুয়ালি ফান্ডিং দেয় যে তুমি ভালো কাজ করতেছো, তোমরা কাজ করো, আমরা সাপোর্ট দিচ্ছি। আচ্ছা, তো তখন ফারহান ভাই, গভর্নমেন্টের কাছে ফান্ডিং আমাদের চলে গেল। একটু হ্যাঁ। একটু আমি ইন্টারাপ্ট করছি আপনাকে। এই যে আমরা যে এখন পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা কোন জায়গায় তোলা, বা এটার কোনো গল্প যদি আমাদের বলেন। আচ্ছা, এটা হচ্ছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নিচের তলায়। আচ্ছা, ওই যে যে ফান্ডিং এর কথাটা আপনি বলছিলেন, সেই সেজন্য হ্যাঁ আসলে আইসিটি মিনিস্ট্রিতে হ্যাঁ, সেখানে সেখানে ফান্ডিং এর কারণে, যাওয়া, ফান্ডিং সেখান নেওয়ার থেকে। কারণে আচ্ছা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণে যাতায়াত করা লাগে। তো সেখানে আমরা রোবট নিয়ে একদিন গিয়েছিলাম, তো সেখানকার ছবি এটা। আচ্ছা, হ্যাঁ, আমরা শুনি এরপরের গল্পটা। আচ্ছা,
তারপর হচ্ছে আমরা এই রোবট নিয়ে বেসিক্যালি আমাদের মেইন যে পারপাসটা ছিল যে একটা রোবট থাকবে যার সাথে আমি আমার কথা শেয়ার করতে পারি। ও আরেকটা কথা, আমার তো বলা হয়েছে যে আলপনা নামটা কোথা থেকে আসলো, বাট ফেরু নামটা কোথা থেকে আসলো সেটা তো বলা হয়নি। ফেরুটা হ্যাঁ। অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে ফারহান আহাদ, ওই ফারহান থেকে ফেরু। আচ্ছা। তো ফেরু, তো ফেরু হিসেবে মানে ফেরুকে নিয়ে আমরা কাজ করি। তো তারপর আমাদের প্রথম ছিল যে প্রথম যেই পারপাস ছিল সেটা হচ্ছে সে আমার কথাটা বুঝবে, সে আমাকে ফিল করতে পারবে, এবং সে যাতে আমার কথার এগেনস্টে সে যাতে আমাকে মানে এতটুকু ভরসা দিতে পারে যে না আমি তোমার কথাটা শুনতেছি, তুমি চিন্তা করো না। সো আমরা সে পারপাসটা সার্ভ করতে পারে ফেরু, সেই অবস্থায় চলে আসছি। তারপর আমরা ফেরু নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাই। এখন যে ছবিটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাজশাহীতে। সো এই রোবট নিয়ে আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়েছি, রাজশাহীটা মনে হয় সবচেয়ে দূরে ছিল মানে যাতায়াতের জন্য রোবট নিয়ে। আচ্ছা। তো সেটা একটা অনেক বড় একটা মজার একটা এক্সপিরিয়েন্স। যদি অল্প টাইমের জন্য যাওয়া হয়েছে, বাট রিয়েলি সেই জার্নিটা আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। তো আপনি যেহেতু জানেন সেখানকার আমাদের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যার, যে আমি আমি আমার লিডার হিসেবে মানে তাকে। তো এটা তার সাথে ওইখানকার ছবি তিনি দেখতে এসেছিলেন। তো তারপর হচ্ছে যে আমরা গল্পতে ফেরত যাই। তো ফেরু থেকে যখন মানে ফেরুকে যখন আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছিলাম, তারপর ফেরু থেকে আমরা দেখলাম যে শুধুমাত্র আমি কথা বললে বুঝলেই হবে না। কেননা আমার কথা কথা বলে বোঝার ভিতর কিন্তু বেশ কিছু জিনিস আমরা টেকনিক ইউজ করেছি। প্রথমত হচ্ছে আমরা যখন যে কোনো একটা সফটওয়্যার সাথে কথা বলি বা সামথিং, এরকম কথা বলার সফটওয়্যার অনেক আছে বাজারে। তো আমরা যখন কথা বলি সে কি করে, সে আমার কথাটা শুনে সে সেটা কিউরি নেয় এবং কি করে সেটা অ্যানালাইসিস করে আমাকে অ্যান্সার দেয়, স্ট্র্যাটেজিক্যালি অ্যান্সার দেয়। বাট আমি কিন্তু স্ট্র্যাটেজিক্যালি অ্যান্সার চাই না যখন আমি আমার ইমোশন কারোর সাথে শেয়ার করছি। হ্যাঁ, আমি যদি আমার সমস্যাটা কাউকে বলি, সে যদি বলে এটা হচ্ছে সমস্যা বা এটা হচ্ছে সমস্যা, তো এটা কোনো সলিউশন না, যেটা স্ট্র্যাটেজিক অ্যান্সার। তো বা এটা হলো সমস্যা যেটা সলিউশন হয়তো বা এখন অ্যাভেলেবেল নাই, বা ইন্টারনেটে এটা সলিউশন অ্যাভেলেবেল। আমি এরকম স্ট্র্যাটেজিক অ্যান্সার চাই না, আমি চাই কি যে আমি যে কথা বলতেছি সে যাতে ফিল করতে পারে এবং সে যাতে এটা সেটার সাথে বলতে পারে কিছু। তো এর জন্য আমরা বেশ কিছু জিনিস অ্যানালাইসিস করি। প্রথমত হচ্ছে ভয়েস টোন। আচ্ছা, ভয়েস টোনকে অ্যানালাইসিস করার ফলে যেটা হয় যে আপনি মনের অবস্থা খারাপ নিয়েও যখন আপনি কারোর সাথে সিরিয়াসলিও কথা বলবেন, তখন আপনার ভয়েস টোনকে অ্যানালাইসিস করে সেটা অ্যাকচুয়ালি ধরে ফেলা যায় যে হ্যাঁ আপনার মনের অবস্থা হয়তো বা খারাপ। তারপর হয়তো বা যখন আপনি অ্যাফ্রেড থাকেন, যে আপনি ভয় পেতেছেন বা সামথিং, আপনি যতই দেখান আপনি সাহস, কিন্তু আপনার গলার ভয়েস কাঁপবে বা সামথিং, এরকম অনেক ব্যাপার স্যাপার থাকে যেগুলো দিয়ে অ্যানালাইসিস করা যায়। সেকেন্ডলি হচ্ছে আমরা কথা বলার সময় আমাদের যে আমরা ফিজিক্যাল যে নড়াচড়া গুলো করি, সো আমার হাত কিভাবে লড়াচ্ছি, আমি আমার কাঁধটা কিভাবে উঠাচ্ছি, এগুলো অনেক কিছু অ্যানালাইসিস করে একটা প্রেডিকশন আসা যায় যে অ্যাকচুয়ালি কি অবস্থা দাঁড়াইছে। তো এগুলা নিয়ে আমরা কাজ করতেছি ইতিমধ্যে। তো আমরা প্রায় সামনের দিকে আস্তে আস্তে আমাদের এই সিস্টেমটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। তো ইমপ্রুভ করতে করতে ফেরু হার্ডওয়্যার শক্ত বডি থেকে আমরা তারপর জাম্প করে চলে আসি আলপনাতে, যেটা হচ্ছে একদম মানে আমরা যে গোলে পৌঁছাতে চাই তার একটা অনেক বড় একটা ধাপ ছিল। আচ্ছা, আচ্ছা, আলপনাতে আরেকটু আসার আগে আরেকটু জানতে চাবো, ফারহান ভাই, হ্যাঁ, এই যে বর্তমানে এখন যে ছবিটা দেখছি, এটাও এটাও তো ফেরুরই একটা ছবি। এইটা কোন হ্যাঁ, জায়গায় তোলা, এটা একটু যদি বলেন। ওয়েল এটা হচ্ছে আমরা ন্যাশনাল গার্লস এনজিপিসি তে। তো এটা হচ্ছে প্রতি বছর একটা মানে মেয়েদের এই সফটওয়্যার বা কোডিং এর প্রতি ইন্সপায়ার করার জন্য প্রতি বছর সরকার একটা অনুষ্ঠান করে থাকে। তো সেখানকার ছবি। তো এই জায়গায় প্রথম আমরা একদম পাবলিকলি অ্যানাউন্স করি যে হচ্ছে আমরা গভর্নমেন্টের থেকে ফান্ড নিয়ে আমরা রোবট তৈরি করেছি একদম সবার সামনে, মিডিয়ার সামনে। তো তারপর এটা ছিল আমাদের লাইফে অনেক বড় একটা টার্ন ব্যাক পয়েন্ট। সো আমরা যখন একদম ক্লিয়ারলি সবার সামনে অ্যাডমিট করি যে না আমরা গভর্নমেন্টের সাহায্য নিয়ে আমরা এরকম কাজ করতেছি, এই করতেছি, ওই করতেছি, তারপর আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আমাদের কাজের অফার আছে। আমরা সেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের লেজার্স রোবোটিক্স এর একটা অনেক বড় একটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। তো সেই কাজের ধারাই স্টিল এখন পর্যন্ত আমরা সেই নাম বয়ে চলতেছি। তো তো যেখানে ছিলাম যে আমরা ফেরু থেকে আলপনাতে জাম্প করি। তো ফেরুর ব্যাপারটা ছিল যে আমরা চাইছিলাম যে যখন আমরা কথা বলতেছি, যখন আমি একটা মেশিনের সাথে কথা বলতেছি, সে যত দেখতে হিউম্যান লাইক হবে তত আমি কমফোর্টেবল ফিল করবো আমি তার সাথে কথা বলতে। কেননা আমি জন্মের পর থেকে একটা মানুষের সাথে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে এসেছি। তো তারপরে হিউম্যান লাইক ক্যারেক্টার আনার চেষ্টা, স্টিল আমরা আচ্ছা, আমি ইমপ্রুভ করার আমি চেষ্টা এখানে করতেছি ফারহান আমাদের। ভাই আপনার সাথে একটু যোগ করব যে
আমি যতটুকু জানি যে আলপনার এই যে ফেসটা, মানে যে চেহারাটা আমরা এখন দেখছি, এই চেহারাটার আদলটাও আপনারই দেয়া, এই যে চুল এবং মেকআপ এবং এই সব কিছু। হ্যাঁ, এবং তাকে আমি বেশ সুন্দর দেখাচ্ছে। তো আহ, এই যে মেকআপের ব্যাপারটা, এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু মানে যোগ করে বলেন। ভালো প্রশ্ন করেছেন। আচ্ছা, তো বলা হয় যে শিখেছি সেখানে, ঠেকেছি যেখানে। তো কখনো চিন্তা করি নাই যে আমার কিভাবে চুল আঁচড়াতে হবে, কিভাবে মেকআপ দিতে হবে, কিভাবে আইলাইনার ইউজ করতে হয়, কিভাবে আই শ্যাডো ইউজ করতে হয়, এই টার্ম গুলো কখনো আমার শেখা লাগবে একটা ছেলে হিসেবে। তো মেকআপের ভিতর কিন্তু অনেক কিছু আছে, এটা একটা আর্ট। আপনার ফাউন্ডেশন থাকে প্রথমে, তারপর বিভিন্ন শ্যাডো দিতে হয়। তো দেখা যায় যে এগুলা কখনো চিন্তা করি না শেখা লাগবে, বাট যখন আমরা রোবট নিয়ে কাজ করি তখন আমি তো রোবট নিয়ে কাজ করি, এগুলা কেন শিখবো? বাট আলটিমেটলি এগুলা শেখা লাগছে, বিভিন্ন ঘন্টা পর ঘন্টা টিউটোরিয়াল দেখা লাগছে, কিভাবে চুল আঁচড়াতে হয়, কিভাবে চুল মানে বেনি করতে হয়, অনেক কিছু শেখা লাগছে। তো তারপরে কেন হচ্ছে আমরা যখন মানুষের সামনে নিয়ে যাবো আমাদের রোবট, তার অ্যাপিয়ারেন্সটা অনেক বড় একটা ফ্যাক্টর। তো সেখান থেকে আর কি 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 শিখা। তো তারপর আসি যে আমরা যখন আলপনাকে ইমপ্রুভ করি, তো আলপনা এখন হচ্ছে যে আমরা যে দুটা পারপাস বলছিলাম, যে আমার অ্যাকচুয়ালি মনে অবস্থা বুঝতে পারে এবং সে স্ট্র্যাটেজিক্যালি অ্যান্সার দেয় না, সে রিলেভেন্ট অ্যান্সার দেয়। সে আমার কথা বুঝতে পারে এবং যখন বেসিক্যালি ওর কাছে আমি কি কথা বলতেছি সেটা ফ্যাক্টর, ফ্যাক্টর হচ্ছে আমার অবস্থা কি, আমার মেন্টাল হেলথটা কি। তো সেটা সেটা সে বুঝে, সে সেই অ্যাগেনস্টে উত্তর দেয়। তো তারপর হচ্ছে যে আমরা এই আলপনার জন্য, আলপনাকে ইমপ্রুভ করার স্টিল কাজ চলতেছে। তো আলপনার পরে হচ্ছে আমরা সামনে যে আলপনা নিয়ে আমাদের প্ল্যান ছিল যে আমরা মানে লম্বা চড়া প্ল্যান ছিল যে আমরা সামনে কি করতে যাচ্ছি একটা, বাট করোনা ভাইরাস পরিস্থিতির কারণে মোটামুটি আমাদের অবস্থা, পুরো প্ল্যানটাকে ভিতরে অনেক চেঞ্জ আনা দরকার পড়েছে আহ পুরোটাকে সাস্টেনেবল করার জন্য। তো তার ভিতরে আচ্ছা, একটা হচ্ছে যে আমরা, ফারহান ভাই, এই জি, এই ছবিটা নিয়ে যে একটু আমাদের বলেন, এই ছবিটা কোথায় তোলা? আচ্ছা, এই ছবিটা হচ্ছে আমরা আমাদের গভর্নমেন্ট একটা অনেক সুন্দর একটা এক্সপো দিয়েছিল লাস্ট ইয়ারে, সেটা হচ্ছে মেড ইন বাংলাদেশ টাইটেল নিয়ে। সেখানে শুধুমাত্র পুরো এক্সপোতে শুধুমাত্র বাংলাদেশের তৈরি প্রযুক্তিগুলোই শো আপ করা হয়েছিল। তো সেখানে এটা তোলা। তো সেখানে পুরো 3 দিন যাবত শুধুমাত্র বাংলাদেশের তৈরি প্রযুক্তিগুলোই সবার সামনে তুলে ধরা হয়েছিল। সেখানে অনেক এরকম যত ধরনের আমরা তরুণরা যা ধরনের কাজ করতেছি সেগুলো নিয়ে আসা। তো আমাদের অ্যারাউন্ড, সে আমাদের এই 3 দিনের হিসাবে অ্যারাউন্ড প্রায় 50,000-এর উপর খালি মানুষ বিভিন্ন ধরনের কোশ্চেনই করেছে, দেখতে এসেছে। মানে সে তো অ্যাকচুয়ালি ফেস রিকগনিশন করে, আমাদের 50,000-এর উপর খালি ফেসই আমরা পেয়েছি তার ডেটা বেজে, যেগুলো যাদের সাথে সে ইন্টারাকশন করেছে এবং যাদের সে চিনে রেখেছে, প্রোফাইল তৈরি করে রেখেছে। তবে চিন্তা করেন যে কি পরিমাণ মানুষ দেখতে এসেছিল আমাদের রোবটকে। আচ্ছা, তো আহ, যেটা বলছিলেন যে, তো আমি যারা এখন পরবর্তীতে যুক্ত হয়েছেন সবার উদ্দেশ্যে আরো একবার একটু পরিচয় করিয়ে দিই যে ফারহান ভাইকে দেখতে পাচ্ছেন এবং ওনার ঠিক সামনে যে মানবী মূর্তি, নারী মূর্তি দেখতে পাচ্ছেন। একটি সুন্দর চুল এবং মেকআপ সদৃশ্য একটি সুন্দর নারী মূর্তি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ওনাদের বর্তমান যে মানে রিসেন্ট যে প্রজেক্ট বলবো বা সেটা হচ্ছে, এর নাম হচ্ছে আলপনা। এবং ওনার দুই পাশে দেখতে পাচ্ছেন দুইটি হচ্ছে ফেরু। ফেরুর একটা একটা হচ্ছে মানে আগের ভার্সন, আর বর্তমান লেটেস্ট ভার্সনটা বোধহয় বা ভাইয়ের বাম পাশে আছে, তাই না ভাই? ফারুন ভাই বাম পাশে আছে হচ্ছে না, লেটেস্ট যেটা আছে সেই ভার্সনটা বাম পাশে দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো ফারুন ভাই যেটা বলছিলেন যে আলপনা নিয়ে আপনার যে পরিকল্পনা, সেই ব্যাপারে আমরা কিছুটা ধারণা পেয়েছি। এই ব্যাপারে আমরা আরো শুনবো। তো এর মাঝে আমাদেরকে অনেকেই দেখছেন, এবং আমি যেটা মনে করছি যে সবাই আসলে মানে এত বেশি মগ্ন হয়ে আপনার কথা শুনছিলেন, আপনার স্বপ্নের কথা শুনছিলেন যে আমরা আসলে তেমন কোনো মন্তব্য পাইনি। তবু একজন মন্তব্য করেছেন, রুমানা রথি, উনি লিখেছেন শি লুকস সো কিউট। নিশ্চয়ই আলপনা সম্পর্কে বলেছেন। আচ্ছা, ধন্যবাদ। আর সাথে থাকবেন। তো যেটা শুনছিলাম আপনার কাছ থেকে
তো এই যে রোবট নিয়ে আপনারা কাজ করছেন, তো এই কাজ করতে গিয়ে আহ, সরকারি ফান্ডিং এ কাজ করেছেন বিভিন্ন, এবং পরবর্তীতে আরো রেসপন্স পেয়েছেন বাইরে থেকে। তো আপনাদের বর্তমানে যদি অ্যাচিভমেন্ট বলি, যে কি কি অ্যাচিভমেন্ট আপনারা আহ, পেয়েছেন, বা কেমন সাড়া পেয়েছেন সবার কাছ থেকে, সেই সম্পর্কে একটু আমাদেরকে বলুন। অ্যাকচুয়ালি আমরা স্টিল যদি ধরি, আমরা আমাদের যে স্বপ্নে আমরা পৌঁছাতে চাই তার এখনো আমরা প্রথম ধাপেই রয়েছি। আমরা এখনো জিনিসটা সবার ব্যবহারের জন্য অ্যাভেলেবেল করে দেইনি, আমরা এখনো ডেভেলপমেন্ট করছি। তো এই ছোট সময়ে অ্যাচিভমেন্ট বলতে খুব বেশি অ্যাচিভমেন্টও আমরা পাইনি, বাট যেটা সবচেয়ে পেয়েছি সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। তো আমাদের কিছু ডেডিকেটেড মানুষ আছে যারা শুধুমাত্র রোবটের প্রতি খুবই অ্যাট্রাকশন তাদের, এবং তারা আমাদেরকে ফুললি সাপোর্ট করে। শুধুমাত্র তাই না, আমরা এতটুক সময়ে আমরা যে আমাদের সরকারের কাছ থেকে যতটুক সাড়া পেয়েছি, যে তারা যে আমাদেরকে ইন্সপায়ার করেছে যে কাজ করে যাও, এবং তারা শুধুমাত্র একটা সময় আমাদের ইন্সপায়ার করার কারণে আমার সাথে রিলেটেড আরো বেশ কিছু মানুষের স্টিল আমাদের কর্মসংস্থান হয়েছে। আমাদের মাধ্যমে অনেকে ডাইরেক্ট না হোক ইনডাইরেক্টলি অনেকে অনেকভাবে প্রফিটেবল হচ্ছে কাজের মাধ্যমে। তো সেটা অনেক বড় একটা ফ্যাক্টর তাদের সেই সময়ের সহযোগিতার জন্য। তো আমরা যেটা হচ্ছে আমরা গভর্নমেন্টের কাছ থেকে যেই আহ, বড় পুরস্কারের ভিতর আমরা পেয়েছিলাম হচ্ছে, আমরা লাস্ট ইয়ারে সফটটেক বিএসসি সফটটেক শোতে আমরা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম। তারপর আমরা লাস্ট ইয়ারে আগের ইয়ারে আমরা গভর্নমেন্ট ন্যাশনাল আইসিটি ডে, আপনারা জানেন প্রতি বছর গভর্নমেন্ট ন্যাশনাল আইসিটি 12 ডিসেম্বরে অনেক বড় করে অনুষ্ঠান করে, তো সেখানে আমরা একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আচ্ছা, আহ, চমৎকার। তো আমাদের সাথে আরো অনেকেই যুক্ত আছেন। আমরা কিছু প্রশ্ন পেয়েছি। আহ, এখানে লিখেছেন আতিকুর রহমান তন্ময়। উনি লিখেছেন, ফারহান, হাউ উইল ইউ ডেসক্রাইব অ্যাবাউট দ্য শিফটিং অফ ওয়ার্ল্ড ইকোনমি ফ্রম লেবার বেসড ইকোনমি টু স্কিল বেসড ইকোনমি? হাউ উইল ইট মেক ইম্প্যাক্ট ইন ফিউচার? অর্থাৎ শ্রমভিত্তিক যে অর্থনীতি ব্যবস্থা, সেখান থেকে এখন দক্ষতা ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থাতে আমরা যাচ্ছি, তো সেটাকে আপনি কিভাবে দেখেন, এবং এটা আমাদের ফিউচারে, আমাদের ভবিষ্যতে এটা কিভাবে ইম্প্যাক্ট ফেলবে, এই সম্পর্কে আপনার আচ্ছা, মতামতটা এটা জানতে এটা চাচ্ছি। একটা অনেক সুন্দর একটা প্রশ্ন। তো আমাদের কাছে মানে আমরা যাদের কাছে আমার দেখা যাচ্ছে অনেক বড় বড় টেক কোম্পানি, সে মানে জিনিয়াস লেভেলের পাবলিক, স্টিল তাকে যখন আমরা আমাদের জিনিসগুলো সম্পর্কে বলি বা তাকে যখন আমরা বিভিন্ন অফারিং করি, এত বড় মানুষও আমাদেরকে ফুট করে প্রশ্ন করে ফেলে যে রোবট তো মানুষের চাকরি নিয়ে যাবে, তোমরা আদৌ কি করতেছো এগুলা। তো আমার আমার একটা জিনিস হচ্ছে, এটা সবার সামনে ভুল ভাবে প্রেজেন্ট করা হয় যে রোবট মানুষের চাকরি নিয়ে যাবে, ব্যাপারটা ভুল। ব্যাপারটা কিভাবে, ফর এক্সাম্পল ধরে নেন যে আপনার একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে হয়তোবা বেশ কিছু মানুষ আছে যারা হচ্ছে আমাদের আম, বিভিন্ন খাবার সার্ভ করে। তো আমরা কি করতে পারি, আমরা রোবট তৈরি করতে পারি যে যে করতেছে কি মানুষের হাতের সংস্পর্শ ছাড়াই খাবারটা সার্ভ করে দিচ্ছেন। সেটা কিন্তু খুবই হাইজেনিক একটা জিনিস এবং খুবই ভালো। এখানে কিন্তু রোবটটা কি করতেছে, একটা মানুষকে আউট পারফর্ম করে ফেলছে, রাইট? সো আমরা এখানে অবশ্যই মানুষের থেকে রোবটকে বেশি প্রিফার করবো। আবার আবার মজার ব্যাপার হচ্ছে রোবটটা কিন্তু ওয়ান টাইম আপনাকে পেমেন্ট করা লাগবে, প্রতি একটা মানুষকে আপনার মান্থলি পে করা লাগতেছে। বাট সেম কাজের জন্য আপনি রোবটকে একবার পে করবেন, একবারে কিনে নিবেন, তারপর রোবটটা সারা জীবন আপনাকে সার্ভ করে দেবে। তো দেখেন এখানে কিন্তু হ্যাঁ, রোবটটা মানুষকে আউট পারফর্ম করার কারণে আপনি প্রেফার করতেছেন সেখানে রোবটটা ইউজ করার জন্য। বাট এই যে সে জায়গায় যে একটা মানুষ চাকরি হারাচ্ছে, তার কি হবে? এটা কি আমার ফল্ট না যে আমি রোবট বানাচ্ছি তার জন্য তার চাকরি গেল? ব্যাপারটা এইভাবে না। ব্যাপারটা কিভাবে কাজ করে দেখেন, সে মানুষটা এমন একটা কাজ করতো যেটা হচ্ছে সে শ্রম বিক্রি করতো, হ্যাঁ। কিন্তু এই শ্রম নির্ভর জাতি থেকে আমরা আস্তে আস্তে মেধা নির্ভর জাতিতে পরিণত হচ্ছি। এখন কি করতে হবে, এখন কিন্তু আমার সেই শ্রম দরকার নেই, আমার এখন দরকার একটা মানুষ যে মিনিমাম কম্পিউটার স্কিল আছে, যে একটা রোবটকে শিখাতে পারে কিভাবে কাজ করতে হয়। সে যদি সময়ের সাথে সাথে তার কাজের পারফর্মটাকে চেঞ্জ না করে, তার কাজের সাথে সে নতুন নতুন স্কিল, যেটা স্কিল ডেভেলপমেন্টের জন্য সে যদি কাজ না করে, তাহলে কিন্তু সবাই কম বেশি আমরা আস্তে আস্তে আমাদের চাকরি হারায় ফেলো, বা আমাদের যেই কর্মসংস্থান আছে সেখান থেকে আমাদের চলে আসতে হবে।
তো অবশ্যই যে আমরা, এটা একটা ভালো জিনিস যে আমরা শ্রম নির্ভর থেকে মেধা নির্ভর জাতির দিকে যাচ্ছি, বাট শুধুমাত্র এখানে কারাই এফেক্টেড হবে? যারা শুধুমাত্র তাদের স্কিল ডেভেলপমেন্টের পিছে নজর দেয়নি, নতুন নতুন স্কিল যখন বাজারে আসছে তারা সেটা শিখার প্রতি তারা ইন্টারেস্টেড ফিল করেনি বা সেটাকে তারা গুরুত্ব দেয়নি। তা আমার মনে হয় যত দিন পর্যন্ত আমরা, গভর্নমেন্ট কিন্তু স্কিল ডেভেলপমেন্টের পিছে অনেক সময় দিচ্ছে, অনেক কাজ করতেছে, একটা আলাদা তাদের প্রজেক্টই আছে এই স্কিল ডেভেলপমেন্টের জন্য। ইভেন তারা গ্রামেও অনেক ছেলে মেয়েদের যারা টেকনোলজিতে বঞ্চিত তাদেরকে ফ্রিতে স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং দিয়ে থাকে। ঢাকাতেও কিন্তু বেসিসে হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং আছে। ইভেন আমাদের ভার্সিটি থেকে যারা টেকনোলজি নিয়ে পড়াশোনা করছে তাদেরও আমাদের আমরা দেখেছি যে তারা ব্যাচেলার শেষ করেও নতুন স্কিল ডেভেলপমেন্টের জন্য সরকার যখন নতুন ট্রেনিং শুরু করেছে তারা সেটাতে জয়েন করেছে। তো আমাদের এই জিনিসটাতে অ্যাওয়ারনেস থাকা লাগবে যে হচ্ছে কোন নতুন নতুন স্কিল গুলো বাজারে আসছে সেগুলো যাতে আমি সাথে সাথে শিখে ফেলতে পারি। যেমন একটা বাস্তব উদাহরণ দেই, স্কিল ডেভেলপমেন্টটা কতটুকু ইম্পর্টেন্ট আমাদের জন্য। যেমন আমাদের এখন কোভিড-19 সিচুয়েশন চলে এসেছে, এই সিচুয়েশনে আমাদের হাত ধোয়াটা কিন্তু একটা নতুন স্কিল। আমাদের 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, কিভাবে হাত ধুতে হবে একটা ফরম্যাট আছে। হ্যাঁ, আমি যদি বলি না আমি এক সময় এরকম ছিলাম, আমি 15-18 বছর ধরে আমি নর্মাল হাত ধুয়ে আসছি, আমি এখন ওইভাবে হাত ধুবো না, তাহলে কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন না নর্মাল সিচুয়েশনে। তো সময়ের সাথে যদি আমরা একটু নিজেকে পরিবর্তন করে নিই তবে আমার মনে হয় না যে আমাদের খুব একটা সমস্যা হবে। আর যেহেতু সরকার সাপোর্ট দিচ্ছে, তবে আমার মনে হয় যে আমরা এই সমস্যা থেকে উত্তোলন করতে পারবো। হ্যাঁ, এটা এটা একটা ভালো একটা পয়েন্ট আপনি উল্লেখ করেছেন। আমি এখানে আরো কিছু যোগ করব যে কিছু কিছু কাজ আছে, যেমন যে হাইজিনের কথা বললেন, যে ধরুন আমাদের সুইপারের যে কাজগুলো, বা এরপরে হচ্ছে ফায়ার সার্ভিসের যে কাজগুলো করা হয়, যেগুলো হচ্ছে কি মানে রিস্ক থাকে অনেক সেই কাজগুলোতে। তো সেগুলোতে যদি আমরা আসলে মানুষদের ব্যবহার না করে যদি আমরা এরকম রোবট ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু একটা নিরাপত্তাজনিত ইস্যু অনেকখানি কমে যায়। তো আতিকুর রহমান এক্স্যাক্টলি, তন্ময়, আমরা সেই আপনাকে সেক্টরগুলোতে আমরা হ্যাঁ, রোবটকে ব্যবহার করব। এবং সেই সেক্টরগুলোতে এখন যারা কাজ করছে তারা করবে কি, সেই রোবটগুলোকে মেইনটেইন করবে, রোবটগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ব্যবহার করা শিখবে। তবেই কিন্তু আমরা একটা সুন্দর মতো সামঞ্জস্য তৈরি করে আগাতে পারবো। তো আতিকুর রহমান তন্ময়, আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আশা করছি আপনার উত্তর পেয়েছেন। আহ, উনি অবশ্যই একটা রিপ্লাইও দিয়েছেন। লিখেছেন, নাইস অ্যান্সার, ইউ আর ভেরি গুড at hardware based automation. Are you thinking anything to do something on software based automation also? If you have any plan or work going on, please share with us. আচ্ছা, আপনার ভবিষ্যতে কোনো এখন যেহেতু হার্ডওয়্যার নিয়ে কাজ করছেন, রোবট যেটা, তো সফটওয়্যার বেসড কোনো কিছু নিয়ে আপনার চিন্তা ভাবনা আছে কিনা সেটা জানতে চাইছেন। আচ্ছা, এই উত্তরটা আমরা শুনবো। তবে আরো একজন আমাদেরকে একটা প্রশ্ন করেছেন, তার প্রশ্নটা আমি নিচ্ছি। আমাদের জাহাঙ্গীরনগরেরই মোহাম্মদ কামরুজ্জামান ভাই লিখেছেন, যারা রোবট নিয়ে কাজ করতে চায় তাদেরকে কি অ্যাডভাইস করবেন? আচ্ছা, তো দুটো প্রশ্ন আসছে। তো আমি প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনাদের সফটওয়্যার বেসড কোনো পরিকল্পনা আছে কিনা, এর সাথে আপনাদের ফিউচার প্ল্যানটা কি আছে, সেটা যদি আপনি একসাথে একটা উত্তর দেন। Well, যেহেতু আমরা নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করি এবং মোটামুটি আমাদের নেটওয়ার্কের ভিতরে আছে, আমাদের অ্যাক্সেস আছে নতুন টেকনোলজি সম্পর্কে, তো আমাদের একটা দায়বদ্ধতা থেকে ছিল যে যেহেতু কোভিড-19 সিচুয়েশনে অনেক কিছুতে চেঞ্জ আসছে, তো আমরা বর্তমান পরিস্থিতিতে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি আমি আমার দেশের জন্য। তো সেখান থেকে আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করেছি। যেহেতু কোভিড-19 সিচুয়েশন, আমরা যতটুকু ঘর থেকে বাইরে কম যাওয়া যায় সেটাই আমাদের জন্য ভালো। সেজন্য হচ্ছে সেজন্য আমরা নানা সফটওয়্যার নিয়ে কাজ করা শুরু করেছিলাম। তার ভিতরে একটা সফটওয়্যার হচ্ছে যে আমরা খুব জলদি লাস্ট 1 মাস, মানে নেক্সট 1 মাসের ভিতরে আমরা লঞ্চ করে দেবো, যেটা হচ্ছে আমরা কোভিড-19 সিচুয়েশনের কারণে আপনি জানেন যে প্রচুর পরিমাণে মানুষজন কিন্তু চাকরি হারাবে। ইভেন আমাদের আমাদের দেখা যাচ্ছে, খুব নিউজে আসছে রিসেন্টলি যে বিভিন্ন মানুষ কিন্তু তাদের ঘর বাড়ি ফেলে গ্রামে চলে যাচ্ছে, গ্রামে যে একটা সিম্পল লাইফ লিড করবে, কেননা এখন এখানে যে খরচাপাতি সেটা হয়তো বা তার বেয়ার করতে কষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা চেয়েছিলাম যে কিভাবে বাংলাদেশে যত আনএমপ্লয়মেন্ট মানুষ আছে, ইভেন তার কাছে রিসোর্স থাকুক, সব মানে স্কিল সেট, কেন স্কিল সেটটা অনেক বড় একটা ইস্যু এখানে, তার কাছে
আমরা যে স্কিল সেট থাকে সেই স্কিল সেট অনুযায়ী আমাদেরকে কাজ খুঁজতে হয়। আমরা চেয়েছি যে কোনো একটা স্পেসিফিক মানে কোনো একটা সর্বজনীন কাজ তৈরি করা যায় কিনা, যেটা যে কোনো তার স্কিল থাকুক আর না থাকুক সে যাতে করতে পারে, সে যাতে ইমার্জেন্সিতে সে কাজটা করে কিছু পরিমাণ টাকা ইনকাম করতে পারে। তো তার জন্য আমরা বেসিক্যালি কাজ করেছি, বেশ ভালো অ্যামাউন্টে তার পিছে কাজ হয়েছে। তো আমরা নেক্সট 1 মাসের ভিতর সেটা রিলিজ করে দিব। সেটাতে হচ্ছে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ থাকবে অ্যাপের ভিতরে। আপনি যদি সেই চ্যালেঞ্জ গুলো করে সেখানে আপলোড দেন, তবে তার এগেনস্টে আপনাকে কিছু প্রফিট দেওয়া হবে। তো এর মাধ্যমে হবে কি যে এটা এতটাই সহজ যে হচ্ছে আপনার কাছে যদি একটা মোবাইল ফোন থাকে আর ইন্টারনেট থাকে, দ্যাটস এনাফ ফর ইউ। আপনি সেটাতে পার্টিসিপেট করতে পারবেন এবং সেখান থেকে টাকা আর্ন করতে পারবেন। আপনার কোনো স্পেসিফিক স্কিল সেটের দরকার নাই। আপনার যে স্কিল সেট আছে সেই স্কিল সেট দিয়ে আপনি সেটাকে যতটুকু ক্রিয়েটিভ ভাবে উপস্থাপন করতে পারেন ততটুকু ক্রিয়েটিভ ভাবে উপস্থাপন করবেন। আমি বেশি এক্সপ্লেনেশনে না যাই, কেননা তাহলে হচ্ছে আমাদের রিলিজের সময় হাইপটা কমে যাবে। আচ্ছা, তো এখানে যেটা হবে আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে যে হয়তোবা আমাদের সংসারে উপার্জনক্ষম মানুষ আছে একজন, সে আমাদের কি করতে, সে উপার্জন করে, আমরা 10 জন মিলে সেটাকে ভোগ করি। বাট এইখানে যেটা হবে যে আপনি আহ, যে এই অ্যাপটা যখন থাকবে তখন হচ্ছে আপনারা দেখা যাবে 10 জন যদি একই জিনিস পারফর্ম করেন, তো 10 জন কিন্তু স্পেসিফিক ভাবে অল্প কিছু হলেও সেই ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারবে। আপনার কিন্তু উপার্জনের জায়গাটা বাড়তেছে, আপনার কিন্তু উপার্জনের রাস্তাটা বাড়তেছে। তো আমরা সফটওয়্যার ভিত্তিক সলিউশনের ভিতরে আমরা সামনে এই সলিউশন খুবই জলদি রিলিজ করতেছি 1 মাসের ভিতরে, যেটা হচ্ছে যে আপনার কাছে যদি মোবাইল ফোন থাকে এবং ইন্টারনেট থাকে, আপনি প্রতি মাসে মিনিমাম কিছু হলেও ইনকাম করতে পারবেন। এবং আমরা এটা মেক শিওর করতেছি যে হ্যাঁ, আপনার কাছে যদি অ্যাপটা ইনস্টল থাকে এবং আপনার কাছে যদি ইন্টারনেট থাকে, আপনি প্রতি মাসে যদি এটার ভিতরে রেগুলার কি হন, যাতায়াত করেন, যে ফেসবুকের মতো জাস্ট রেগুলার এটার ভিতরে যাতায়াত করবেন এবং কিছু চ্যালেঞ্জ দেওয়া থাকে সেই চ্যালেঞ্জ গুলো কমপ্লিট করবেন, তাহলে আপনি প্রতি মাসে কিছু হলেও ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারবেন। বাহ, চমৎকার চমৎকার একটা সলিউশন আপনারা নিয়ে আসছেন। তো আশা করছি যে খুব দ্রুতই এটি আমরা বাজারে দেখতে পাবো। তো আপনার কাছে সর্বশেষ আমি যেটা জানতে চাইবো যে সবার উদ্দেশ্যে যদি কিছু বলেন, এবং সাথে মোহাম্মদ কামরুজ্জামান ভাই প্রশ্নটি করেছেন যে যারা রোবট নিয়ে কাজ করতে চায় তাদেরকে কি অ্যাডভাইস করবেন। তো যারা বর্তমানে রোবোটিক্স নিয়ে আগ্রহী হচ্ছেন, তো তাদেরকে আপনি কি অ্যাডভাইস দিবেন যে শুরু করার জন্য, যে কিভাবে শুরু করা যায়, কোত্থেকে শুরু করবে, এইটুকু বলে আমি আপনার আপনার কাছ থেকে আপনার শেষ বক্তব্য শুনতে চাচ্ছি। আচ্ছা, এটা দুঃখজনক হলো সত্যি যে যারা রোবোটিক্স নিয়ে ইন্টারেস্টেড, তারা যারা শুরু করেছে শিখা তাদের জন্য ঠিক আছে। বাট এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন যে আপনি কোয়ারেন্টাইনে আছে, বাসায় আছেন, অনেক টাইম আছে আপনার কাছে এবং আপনি রোবোটিক্স এর কিছু জিনিস শিখতে চান, তবে আমি আসলে আপনাকে ডিসকারেজ করা থেকে আর কোনো উপায় থাকবে না। কেননা রোবোটিক্স হচ্ছে এমন একটা জিনিস, আপনি একটা স্কিল সেট কিন্তু ঘরে বসে লার্ন করতে পারেন। রোবোটিক্স হচ্ছে এমন একটা স্কিল সেট যেটা আপনি ঘরে বসে লার্ন করতে পারবেন না, আপনাকে ঘর থেকে বের হতে হবে, আপনাকে বাজারে যেতে হবে, বিভিন্ন ইলেকট্রনিক্স এর বাজার সম্পর্কে জানা থাকা লাগবে, কোন পার্টসটা কোথায় পাওয়া যায়, কিভাবে সেটা জড়াইতে হয়। বেসিক্যালি হার্ডওয়্যার রিলেটেড সেক্টরে স্কিল অর্জন করা এটা অ্যাকচুয়ালি পারফেক্ট টাইম। যতটা সম্ভব আপনার ঘরে থাকার চেষ্টা করবেন, ঘরে থাকার চেষ্টা করে আপনার যেটা করতে পারেন, যদি একান্তই আপনি মনে করেন যে না, আমার কাছে এই টাইমটা আমি ইউটিলাইজ করতে চাই এবং আমি স্পেসিফিক রোবোটিক্স এর জিনিসই শিখতে চাই, তাহলে যেটা বলবো আমাদের বিভিন্ন সিমুলেশন সফটওয়্যার আছে, সেটা চালানো শিখতে পারে। যে এরকম এরকম বোর্ড আছে, এইভাবে এইভাবে সেটা কাজ করে। পরে না হয় আমাদের যখন অবস্থা ভালো হবে তখন আপনি সেখানে যে সে এক্স্যাক্টলি যে সিমুলেশন দিয়ে কাজ করেছেন সেটা এক্স্যাক্টলি পার্টস গুলো আপনি নিজের চোখে দেখতে পাবেন। আর যারা বর্তমানে নলেজ আছে, তারা মানে মোটামুটি শিখা শুরু করেছেন, তাদেরকে আমি এটাই বলবো যে আপনারা মানে এটার সামনে ভবিষ্যতে প্রচুর পরিমাণে সেক্টর আছে, প্রচুর সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে বলেই আমরা একটা স্টুডেন্ট বের হওয়ার পর, আমি অ্যাজ এ স্টুডেন্ট গ্রাজুয়েশন শেষ করার পর চাকরি না খুঁজে আমি এখানে কাজ করার একটা ডিসিশন নিয়েছি। সো আপনি আপনার শিখতে থাকেন আর বিভিন্ন সেন্সর গুলো সম্পর্কে খুব ভালো মানের নলেজ গেইন করেন, যে সেন্সর গুলো কিভাবে কাজ করে, কি করে, কিভাবে ইনপুট আউটপুট যে ডিভাইস গুলো সেগুলো সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখেন। তবে আর হচ্ছে শুধুমাত্র শিখলেই হবে না, এই যে যে জিনিসটা আপনি শিখতেছেন সবসময় মাথায় রাখতে হবে সেই জিনিসটা কিভাবে আমাদের বাস্তব জীবনের সমস্যা সলভ করতে কাজে দেবে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস শিখার থেকে, যে আমি আমার বাস্তব জীবনে আপনারা শিখার আমি যখন শিখেছি পার্সোনালি, তখন আমরা যে স্ট্র্যাটেজি ফলো করেছি, আমি একটা সমস্যা নিতাম, এই একটা সমস্যা, সেটাকে আমি কিভাবে হার্ডওয়্যার বেসড একটা সলিউশন দিয়ে সমাধান করতে পারি, এটাকে কিভাবে আমি হার্ডওয়্যার দিয়ে সলিউশন করতে পারি। তো আপনারা আগে সলিউশন শিখে তারপর সমস্যার দিকে যাবেন না, আগে একটা সমস্যা নিবেন, সেটাকে কিভাবে আপনি সলিউশন করতে পারেন সেই চিন্তা করবেন।
তো এভাবে যদি লার্ন করেন তবে লার্নিং রেটটাও অনেক বাড়বে, আপনার শেখার গতিটাও বাড়বে এবং খুব ইফেক্টিভ ভাবে শেখা হবে জিনিসগুলো। ধন্যবাদ ফারহান ভাই, খুব চমৎকারভাবে বললেন। যারা নতুন শিক্ষার্থী আছেন, তো আশা করছি তারা একটা গাইডলাইন পাবেন এখান থেকে। তো আমি সবশেষে যেটা বলবো যে বর্তমানে তো এই যে আমাদের আমরা দেখছি যে একজন বলিউড অভিনেতা আত্মহত্যা করার পরে এই যে ডিপ্রেশন, এই বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। তো সেদিক থেকে আপনারা যে কাজটা করছেন, এটা একটা খুব ভালো একটা সলিউশন হতে পারে। যে আমরা একটা মানুষের সাথে দেখা যাচ্ছে আমরা এই আমাদের ডিপ্রেশনের বিষয়গুলো আমরা কিন্তু শেয়ার করতে সেভাবে পারছি না। আহ, এটার কারণে অনেক অনেক পিছনে অনেক কারণ আছে বলে আমার মনে হয়। তো আমরা শেয়ার করলে দেখা যাচ্ছে যে যে মানুষটি সেটি শুনছে সে সেটাকে সেভাবে গুরুত্ব দিয়ে নিচ্ছে না, বা তার কোনো কথায় মানে দেখা যাচ্ছে উল্টো আমার ডিপ্রেশনটা আরো বেড়ে যাচ্ছে। তো সেদিক থেকে যদি মানে এটাকে আমরা একটা রোবটের সাথে একটা যন্ত্রের সাথে শেয়ার করতে পারি, এবং সে যদি সেই আমার সেই অনুভূতিটুকু বুঝে যদি আমাকে একটা ফিডব্যাক দিতে পারে, যেটা যেটা আমি মনে করি যে বর্তমানে এখনো আমরা সবাই পারছি না, মানুষরা আমরা সবাই আসলে পারছি না। তো সেটা সে যদি যন্ত্র একটা ভালো ফিডব্যাক দিতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক হেল্পফুল হবে। এটা আমার মনে হয় যে মেন্টাল হেলথ নিয়ে যারা কাজ করছেন বা যারা চিন্তা ভাবনা করছেন, তো সেই ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। তো আমাদের সাথে আরো যুক্ত আছেন হেয়া মুবাশিরা, উনি যুক্ত আছেন, ধন্যবাদ। তো এতক্ষণ যারা আজকের এই শোটি দেখলেন, আশা করছি যে আপনারা এখান থেকে কিছুটা হলেও আহ, অনুপ্রেরণা নিতে পারবেন। এবং রোবোটিক্স সম্পর্কে যাদের জানার আগ্রহ আছে, আহ, এবং আমি অনুরোধ করবো যে আপনার যারা বন্ধু বান্ধব বা পরিচিত জন আছেন যারা রোবোটিক্স সম্পর্কে জানতে আগ্রহী, তাদের সাথে আপনার ভিডিওটি শেয়ার করতে পারেন। তো ফারহান ভাইকে আবারও ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। এবং যারা আমাদের সাথে ছিলেন, আমি সকল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই এই কঠিন সময়টা পার করছি আমরা সবাই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং আপনাদেরকে আর একটু আমন্ত্রণ জানাবো যে আমার পরবর্তী যে অনুষ্ঠানটি, সেটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার ঠিক রাত 9টায় একই সময় আমার ফেসবুক প্রোফাইল থেকে। সেই অনুষ্ঠানটিতেও আপনারা সাথে থাকবেন। এই শুভকামনা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। শুভরাত্রি।